আসসালামু আলাইকুম। খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, হত্যা অর্থাৎ অপরাধের যত শাখা আছে সব শাখাতে অপরাধ হু হু করে বাড়ছে চারদিক থেকে। সেই অপরাধীরা ধরাও পড়ছে, কিন্তু ধরা পড়ার তুলনায় অপরাধ ঘটার সংখ্যাটা বেশি। কেন বেশি, কী কারণে বেশি সেটা আমরা কম বেশি জানি। একটা চক্র, একটা গোষ্ঠী, একটা সংখ্যার মানুষ চাইছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হোক, দেশের মানুষ অশান্তিতে থাক এবং তারা যেন ইউনূস সরকারকে গালি দেয় যে ইউনূস সরকার পারছে না দেশ চালাতে, সে যেন গদি থেকে নামে, সে যেন রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাটা তুলে দেয়। যাই হোক, হতে পারে এটি তাদের রাজনৈতিক চাল, হতে পারে এটি তাদের কূটকৌশল, কিন্তু তাই বলে সাধারণ মানুষ তো আর চুপ থাকবে না। একবার সাধারণ মানুষ রাস্তায় নামলে এই সমস্ত অপরাধীদেরকে ধরে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। বেশি দিন হয় নাই, খুব বেশি দিন হয় নাই মব জাস্টিসটা বন্ধ হয়েছে। আবার সেই মব জাস্টিস যদি শুরু হয় তাহলে কলিজা কাঁপবে এরকম অপরাধ ঘটানোর কথা চিন্তা করবার আগে। সামান্য কিছু টাকার আশায় যারা এই ধরনের অপরাধ করছেন তারা নেশাগ্রস্ত, তাদের মধ্যে বিবেক কাজ করে না। আপনারা দেখবেন অপরাধী ধরার পরে তাদের চেহারা দেখবেন, তাদের আকৃতি দেখবেন, তাদের ইতিহাস দেখবেন, তারা প্রত্যেকেই রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে, তাদের বাড়িঘরের কোনো নির্দিষ্ট ঠিকানা নাই। এদেরকে আজকে একটা অপরাধে কোর্টে ধরে নিয়ে যাবেন, কালকে জামিন নিয়ে তারা এমন জায়গায় চলে যাবে তাদের আর কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাবে না, ট্রেস করা যাবে না। এই অপরাধ দমনের জন্যে সাধারণ মানুষকেই সচেতন হইতে হবে। অভিনেতা আদর আজাদের গায়ে গুলিবিদ্ধ হয়েছে। আশুলিয়ায় নিজ বাড়িতে অভিনেতা আদর আজাদ গুলিবিদ্ধ হয়েছেন। কি ঘটেছিল? ডাকাতির ঘটনা, সিম্পল একটা ডাকাতির ঘটনা। হঠাৎ করে এত ডাকাতি কেন বেড়ে গেল? হঠাৎ করে রাস্তাঘাটে সিসি ক্যামেরার টিভি, বিভিন্ন সিসি ক্যামেরায় কেন রান্দা হাতে, মুখোশ হাতে লোকজন এত বেশি দেখা যাচ্ছে? দিনে দুপুরে রিক্সা থেকে কুপিয়ে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। রাস্তায় তুচ্ছ ঘটনাটাকে কেন্দ্র করে মানুষ কোপাচ্ছে। হঠাৎ করে তাদের হাতে এরকম রান্দা চাপাতি কে তুলে দিল? এগুলো তো এই কয়েক মাস আগে এরকম তো ছিল না। আপনারা জানেন যে আন্দোলনের পরে, 5ই আগস্টের পরে এই চক্রটা মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং যখন তারা মাথাচাড়া দিয়ে উঠেছিল তখন এলাকায় এলাকায় টহল দেওয়ার জন্যে জনতা রাস্তায় নেমে এসেছিল এবং রাস্তায় নেমে বহু জায়গায় বহু ছিনতাইকারীকে ধরে বেদম প্রহার করা হয়েছে। আবার সময় এসেছে তাদের রাস্তায় নামবার। আদর আজাদের বাসায় মধ্যরাতে রান্নাঘরের গ্রিল কেটে ডাকাত ঢুকে। শব্দ পেয়ে সবাই যখন রান্নাঘরে যায় তখন আঘাত পায় তার স্ত্রী, তার মা, এবং চলে যাওয়ার সময় ডাকাত তার আদর আজাদের পায়ে 3টা গুলি করে চলে যায় যেন ডাকাতের পিছু করতে না পারে, ডাকাতের পিছু নিতে না পারে। আদর আজাদ, আপনারা জানেন, তাকে দেখছেন অনেক নাটকে, অপূর্ব, নিশো, অনেক নাটকেই তাদেরকে দেখছেন। সে এখন উত্তরায় একটা হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিনেতা রাজীব, ডিরেক্টর রাজীব তার পাশে আছে, সেবায় নিয়োজিত। ডিরেক্টর তপু খান, শাকিব খানের লিডার আমি বাংলাদেশের পরিচালক ডিরেক্টর তপু খান তার ভগ্নিপতি। এই অভিনেতা আদর আজাদের ভগ্নিপতি শাকিব খানের ডিরেক্টর তপু খান, লিডার আমি বাংলাদেশের ডিরেক্টর। তারা হয়তো জানে না
যে আদর আজাদ একজন অভিনয় শিল্পী, তারা হয়তো জানে না এই ঘটনাটা খুব বেশি লাইমলাইটে চলে আসবে। তারা হয়তো জানে না এই একটা ঘটনার কারণে মানুষ হু হু করে জেনে যাবে তাদের এই চক্রান্তের কথা। তারা হয়তো জানে না যে কি অপেক্ষা করছে তাদের জন্যে যখন সাধারণ মানুষ জেগে উঠবে, রাস্তায় নেমে যাবে। এদেরকে ধরতে পারলে কি অবস্থা হবে, আইনের শাসনের জন্য কি কেউ অপেক্ষা করবে? করবে না। একটা পোস্ট আমাদের একজন অভিনেত্রী রিবু রোজা খন্দকার শেয়ার করেছেন। এই অবস্থায়, দেশের এই অবস্থায় সবাই যেন একটু সাবধানে চলাফেরা করে, সেই 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 পোস্টের যে ব্যাপারগুলো ছিল, যে পরামর্শগুলো ছিল, সেই পোস্টে একটা ছবি দিয়েছে সিএনজির পেছনে দুটা টোকাই সদৃশ্য দুটা ছেলে সিএনজির পেছনে সিএনজি ফুটা করে হয়তো চুরি করছে রাস্তাঘাটে দিনে দুপুরে। এবং সেখানে একটা পেজ থেকে, হার আউটলেট নামে একটা পেজ থেকে সম্ভবত কিছু উপদেশ দেওয়া হয়েছে কিভাবে এদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আমার কাছে মনে হচ্ছে এই উপদেশগুলো এইভাবে না দিয়ে অন্যভাবে দেওয়া উচিত ছিল। যেমন আমি আপনাদেরকে বলি, সে লিখেছে, সামনের কিছুদিন একটু সাবধানে বেঁচে থাকেন, আপনাদের কিছু পরামর্শ দিতে পারি। প্রথম পরামর্শ দিয়েছে, সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না। আমি বলতে চাই অবশ্যই বের হবেন, দলবদ্ধভাবে বের হবেন, একা বের হবেন না। 2, রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা। দরজা বা জানালা কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন। হ্যাঁ, কথাটি যথার্থ, কিন্তু এলাকায় এখন যদি ওই ওই কিছুদিন আগের মতো আবার যদি এলাকায় একটা নির্দিষ্ট টিম রাত জেগে টহলে নামে, কয়েকটা দিন মাত্র, বেশি না, টহলে নামলে এরা কিন্তু সতর্ক হয়ে যাবে, এরা সাবধান হয়ে যাবে, এরা তখন অন্য ব্যবস্থা চিন্তা করবে, অন্য কথা চিন্তা করবে। 1-2 হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যাতে স্বল্প দূরত্বেরই হোক না কেন। মোটামুটি 5,000 টাকা পকেটে থাকলেও ওরা সামহাও টের পেয়ে যায়। ওরা আসলে টের পায় না, ওদের কাজই হচ্ছে এখন এই কাজগুলো করা। এক এক জায়গায় একটা অপরাধ করবে, টাকা পাইলে পাইলো, না পাইলে না পাইলো। সো আপনি যেভাবে চলাফেরা করছেন সেভাবেই করেন, কিন্তু সতর্ক থাকেন। আপনার ব্যাংক কার্ড একান্ত প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি এনএফসি সার্ভিস থাকে, এনাবল করা থাকে, তবে ব্যাংক কল করে তা বন্ধ করে দিন। এনএফসি হলো নিয়ার ফিল্ড কমিউনিকেশন। অনেক সময় দেখবেন সুপার শপগুলো কেনাকাটা করার পর কিছু কার্ড জাস্ট পজ মেশিনে টাচ করলেই পেমেন্ট হয়ে যায়, এটাই এনএফসি। ব্যাংকগুলো কার্ড ডিফল্ট এনএফসি এনেবল করে দেয় এখন। এটা ব্যাংকে কল করে বন্ধ করা যায় চাইলে। আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো বলেছেন। কার্ড থাকলে এনএফসি কার্ডটা বাসায় রেখে, যদি প্রয়োজন না পড়ে, বাসায় রেখে যান। দামি ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিউর জায়গায় রাখুন। এটা তো সম্ভব না। নিজের ফোনটা নিয়ে যদি রাস্তায় বের না হইতে পারি, তাহলে যোগাযোগ করব কি করে? তার পরামর্শটা ঠিক আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? মহিলারা দামি হোক কম দামি হোক কোনো গহনা পরে বের হবেন না, বিশেষ করে নাক এবং কানে তো নাই। নাক এবং কান ছিঁড়ে নেয় যাবার অসংখ্য রেকর্ড আছে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশে বসুন বা না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না, খবরদার। এটাও ঠিক আছে। সিএনজিতে উঠলে ফোন ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো। ঠিক বলেছেন। অপরিচিত কারোর সাথে একদম কথা বলবেন না, এটা হ্যাঁ ঠিক আছে। অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা যাবেন না, অবশ্যই একা যাবেন না। নির্জন রাস্তা দিয়ে সঙ্গে একজন বা দুইজন সাথে নিয়ে যান। আর যদি যেতেই হয় তাহলে এমন পরিস্থিতিতে যান যেন আপনি নিরাপদ বোধ করছেন। ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন, জোর করবেন না।
ওরা আপনাকে মেরে ফেলতে 1 সেকেন্ডও ভাবে না। ওরা মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবন মূল্যবান, বেঁচে থাকলে আরও জিনিস ক্রয় করতে পারবেন। কথাটার যথেষ্ট যুক্তি আছে। যদি আপনি দেখেন যে আপনি একাই আছেন, আপনার হাতে আর কোনো অপশন নাই, অবশ্যই ছেড়ে দিন। আর যদি তিল পরিমাণ কোনো অপশন খুঁজে পান, অবশ্যই সেই অপশনটা কাজে লাগান। কারণ একবার প্রতিবাদ করা শুরু করলে এরা সাবধান হয়ে যাবে, এরা অন্য পথ বেছে নেবে। কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন, তবে ভুলেও বলতে যাবেন না অমুক তুই এই কাজ করলি। আপনি চিনে ফেলা মাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে। ঘটনা সত্য। চিৎকার করে লোক ডেকে বা 999-এ ফোন করে কোনো লাভ নেই। আমি নিজে এসব করে দেখেছি, কেউ আসে না, সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু। এটা জায়গা ভেদে এক এক রকম হয়, এক একজনের সঙ্গে এক এক রকম হয়। কারণ গত কয়েকদিন আগে উত্তরায় যখন তরুণ তরুণীকে সন্ত্রাসীরা কোপাচ্ছিল, তাদের দুইজনকে কিন্তু সাধারণ জনতাই ধরে পুলিশের হাতে দিছে গণপিটুনি দিয়ে। রাস্তায় পেছন থেকে কেউ ডাক দিলে পরিচিত কিনা তা পুরোপুরি নিশ্চিত না হয়ে সাড়া দেবেন না, ঠিক আছে। তেমনি রাতের বেলা বাসার দরজায় কেউ নক করলে পরিচিত নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না। যথেষ্ট রিজনেবল কথা। অনেক দিন বাসায় না থাকলে অন্তত একটা বাতি জ্বালিয়ে রেখে যাবেন। একটা না, কয়েক রাত কোনো বাসায় বাতি না জ্বললে চোরেরা উক্ত বাসাকে টার্গেট করে ঢোকার চেষ্টা করে। কথা সত্য। এখন বাজারে কিছু স্মার্ট ডিভাইস পাওয়া যায়, যা বিশেষ প্রক্রিয়ায় বাসায় সেট করলে দূর থেকেই মোবাইলের মাধ্যমে বাতি জ্বালানো নেভানো যায়। বাসার বাইরে থাকলে এই পদ্ধতি অনুসরণ করে মাঝে মাঝে বাতি জ্বালানো নেভানো নিতে চোর ছিনতাইকারীরা ভাববে বাসায় কেউ নাই। এটা অ্যাপ্লাই করতে পারেন। রাতের বেলা দূরপাল্লায় বাস, কার, ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন পারলে। একেবারে দরকার হলে তো আর কোনো অপশন নেই। পরিচিত কাউকে হুট করে বন্ধু বানিয়ে নিজের তথ্য শেয়ার করা বা বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। হ্যাঁ, ম্যাক্সিমাম পরামর্শগুলো উনি সঠিক দিয়েছেন। তবে আমি বলতে চাই, এর সঙ্গে সঙ্গে একটু প্রতিবাদী হয়ে উঠতেই হবে। এদেরকে আশ্রয় প্রশ্রয় এভাবে দিয়ে দিলে এভাবে দিয়ে দিতেই যদি থাকবেন, তাহলে আর কত? শেষ কোথায় এটার? এটা তো একটা শেষ লাগবে। সবাই হয়তো প্রতিবাদ করতে পারবে না, আমি জানি। সবাই হয়তো প্রতিবাদ চুপ করেও থাকতে পারবে না, আমি জানি। তো যারা চুপ করে থাকতে পারবে না, তাদের জন্যে, তাদের সাহসের জন্যে শুভকামনা। বেশি দিন না, অবশ্যই 19 সরকার খুব দ্রুত এর একটা ব্যবস্থা তিনি নেবেন। খুব চালাক উনি, খুব বুদ্ধিসম্পন্ন, বুদ্ধিদীপ্ত একজন মানুষ। এমন কিছু সমাধান তিনি দিবেন, যেই সমাধানে ভরকে যাবে মানে এই চক্রটা চিন্তাও করতে পারবে না যে কি বিপদ তাদের সামনে অপেক্ষা করছে। আমার মনে হয় এর সঙ্গে আমি আরও 2-1টা জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, আপনারা যেই এলাকায় থাকেন সেই এলাকায় একটা টিম গঠন করেন, যে টিমের নাম্বার সবার কাছে থাকবে। কোনো বিপদ আজ করলেই সেই টিমের একজনকে SMS করে দিবেন। জাস্ট SMS করে দিবেন আপনার বাসার অ্যাড্রেস দিয়ে, যে এইখানে বিপদটা হচ্ছে। পারলে ফোন করবেন, না পারলে SMS করে দেবেন। SMSটা আগে থেকেই রেডি রাখবেন, জাস্ট ফরওয়ার্ড করে দিবেন। এলাকার মসজিদের মাইকে অ্যানাউন্স করার জন্যে এলাকার মসজিদের যে খাদেম থাকে তার নাম্বারটা সাথে রাখবেন। রাতের বেলায় একবার যদি মাইকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যায়, তাহলে তাদের পালানোর ছাড়া কোনো উপায় থাকে না, এবং পালানোর পথ তারা সহজে খুঁজে পায় না। অবশ্যই মসজিদের মাইকের নাম্বারটা সাথে রাখেন। 999 তো এর সঙ্গে আছেই। তো 999-এর সার্ভিস পাওয়ার আগে আপনি আপনার এলাকার সার্ভিস সবচেয়ে তাড়াতাড়ি পাবেন। তো যাই হোক, আমরা ঢাকা শহরে থাকি, আমরা পাশের ফ্ল্যাটে কী হয় জানি না। দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মাধ্যমে একটা ভালো জিনিস হবে। এখন থেকে আমরা পাশের ফ্ল্যাটের লোকজনকে চিনবো, জানবো, তাদের সঙ্গে একটা সম্পর্ক হবে, ভালো সম্পর্ক হবে বোধ করি।